হ্যালো স্টুডেন্ট, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হলো কি না, পিরিয়ডিক প্রপার্টিস। একটা পিরিয়ডিক প্রপার্টি যেটা আগের ক্লাসে আমরা পড়েছিলাম, আয়োনাইজেশন পোটেনশিয়াল। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটির উপরে। ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি? ইলেকট্রন আসক্তি। সেই ইলেকট্রন আসক্তি কিভাবে কাকে বলে এবং কিভাবে পিরিয়ডিক টেবিলের উপরে ডিপেন্ড করে এবং তার রেসপেক্টে কিভাবে কিভাবে চেঞ্জ হয়, কোন দিক থেকে বাড়ে বা কোন দিক থেকে কমে, সেগুলো কিন্তু আজকে জানব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের যে জিনিসটা আলোচনা করব সেটা হলো কি ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, বা ইলেকট্রন আসক্তিও বলতে পারো, আসক্তি বা ইলেকট্রন গেইন এনথ্যালপি। ওকে, তাহলে আমি প্রথমেই বলি, আগের ক্লাসে যেটা আমি বলেছিলাম যে আয়োনাইজেশন পোটেনশিয়াল জিনিসটা কি। দেখো, একটার সঙ্গে একটা রিলেট করে পড়লে জিনিসটা মনে থাকবে, একটা স্ট্রাকচারেতেই সবকে তুমি নিয়ে নিতে পারবে। তো আয়োনাইজেশন পোটেনশিয়াল জিনিসটা কি? আয়োনাইজেশন পোটেনশিয়াল জিনিসটা ছিল একটা ইলেকট্রন, একটা এলিমেন্ট। সেই এলিমেন্টে কি না, একটা ইলেকট্রন বেরোতে যে পরিমাণ এনার্জি লাগছিল সেটাকে আমরা আয়োনাইজেশন পোটেনশিয়াল বলেছিলাম। ঠিক আছে, একটা ইলেকট্রন রিলিজ করতে একটা ইলেকট্রন বের হতে যে পরিমাণ এনার্জি, এখানে এনার্জি দিচ্ছিলাম, একটা ইলেকট্রন বের হচ্ছিল। তাহলে আমরা বলেছিলাম যে এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য আউটারমোস্ট অরবিটাল অফ অ্যান গ্যাসিয়াস নিউট্রাল অ্যান্ড আইসোলেটেড অ্যাটম ইজ কল্ড দ্য আয়োনাইজেশন পোটেনশিয়াল। ঠিক আছে, এটা বলেছিলাম আমরা কিসের ক্ষেত্রে? আয়োনাইজেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে। জিনিসটা দেখো, ইলেকট্রন বেরোচ্ছে, এনার্জি লাগছে। ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে কি হবে, যেটা ইলেকট্রন আসক্তি, তার ক্ষেত্রে কি হবে? আসক্তি মানেই বুঝতে পারছো, যা নামটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। আসক্তি মানে একটা টেন্ডেন্সি, মানে অ্যাট্রাকশন করার যে টেন্ডেন্সি, বা নেওয়ার যে নিয়ে রাখার যে গ্রহণ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে কি ইলেকট্রন আসক্তি। আসক্তি বলতে তাই তো বোঝায়, তাই না? তো এখানে কি হবে? ঠিক তার উল্টোটায়, এখানে কি হয়েছিল? এনার্জি রিকোয়ার্ড, এখানে কি হবে? এনার্জি রিলিজড। এনার্জি রিলিজড কি করতে লাগবে? একটা ইলেকট্রনকে গেইন করতে। বোঝা গেল? এটা হলো কি ইলেকট্রন অ্যাফিনিটি। এটা পড়েছিলাম আয়োনাইজেশন পোটেনশিয়াল। ভালো করে দেখে নাও, দেখো পুরো অপোজিট একদম। একটা ইলেকট্রনকে রিলিজ করতে যে পরিমাণ লাগছে সেটাই হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। আর এখানে হচ্ছে কি না, একটা ইলেকট্রনকে গ্রহণ করতে যে পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে সেটা কি বলবো? কি ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির যে ডেফিনেশন সেটাকে আমরা বলতে পারি এইভাবে। হ্যাঁ, এখানে কি অ্যাটমটা কি নিতে হবে না, গ্যাসীয়, বাংলায় বলছি আমি, যেটা আইসোলেটেড, লিতে আইসোলেটেড, নিউট্রাল অ্যান্ড গ্যাসিয়াস। ওকে, এটা নিতে হবে, যেটা হচ্ছে বিচ্ছিন্ন, প্রশম এবং হচ্ছে কি গ্যাসীয়। তাহলে এটা বলতে পারি, এমনিভাবে আমরা বলতে পারি এর সংজ্ঞাটাকে। কিভাবে ডেফিনেশনটাকে যদি আমরা ইংরেজিতে বলি কেমনভাবে বলবো? দ্য এনার্জি রিলিজড, দেখো এখানে এনার্জি রিলিজড হচ্ছে, দ্য এনার্জি রিলিজড when an electron comes from infinite distance to the outermost orbital of an isolated neutral gaseous atom is called, সরি মাঝে একটু বলে দেবে, কারণ কি একটা ইলেকট্রন নেবার পর কি হবে, একটা ইলেকট্রন যদি নেওয়ার পর কি হবে? ইউনি নেগেটিভ আয়ন হবে। ঠিক আছে, একটা ইলেকট্রন নেওয়ার পর এটা কি হবে? ইউনি নেগেটিভ আয়ন হবে। এনার্জি, এটাই তো ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে আমি সংজ্ঞাটা কীভাবে বলতে পারি আরেকবার বলে দিচ্ছি, দেখো। এনার্জি রিলিজড when an electron comes from infinite distance to an outermost orbital of an isolated neutral gaseous atom to form an uninegative ion is called electron
অ্যাফিনিটি। বোঝা গেল জিনিসটা? এই স্ট্রাকচারটা মনে রাখলেই কিন্তু টোটালটা হয়ে যাবে। কি না, একটা ইলেকট্রন আসছে, যে পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে, কোথায় আসছে, আউটার মোস্ট অরবিটালে, কোন অ্যাটমটা কীরকম, অ্যাটমটা হচ্ছে আইসোলেটেড, নিউট্রাল এবং গ্যাসিয়াস, কিসে পরিণত হচ্ছে না ইউনি নেগেটিভ আয়নে। সেটা কি বলবো ইলেকট্রন অ্যাফিনিটি। আর যদি বাংলায় বলি তাহলে কি বলবো না, একটা গ্যাসীয়, প্রশম এবং বিচ্ছিন্ন কোনো মৌলের বা কোনো অ্যাটমের সর্ববহিষ্ঠ কক্ষকে কি না একটা ইলেকট্রন আসতে যে পরিমাণ এনার্জি নির্গত হয় সেটা কি আমরা কি বলবো ইলেকট্রন অ্যাফিনিটি। বোঝা গেল? এটা হচ্ছে কি বাংলায় বা তোমাদের বইয়েতেও লেখা আছে দেখবে। তো এই মেনলি যেটা হচ্ছে এইটা যদি তুমি মনে রাখো, তোমার কিন্তু সংজ্ঞাটা তোমার ওরকমভাবে মুখস্থ করার দরকার নেই, এখান থেকেই তুমি কিন্তু লিখে দিতে পারো। ঠিক আছে? তাহলে দেখো জিনিসটা দেখো কি হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হচ্ছে একটা অ্যাটম ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, করে কি হচ্ছে ইউনি নেগেটিভ আয়নে পরিণত হচ্ছে এবং এনার্জি রিলিজ করছে, সেটাকে বলবো কি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। ঠিক আছে? তো এবার তাহলে পুরো জিনিসটাই কি, পুরো জিনিসটাই অপোজিট অফ আয়োনাইজেশন পোটেনশিয়াল। ঠিক আছে? এখান থেকে একটা কোশ্চেন এসেছিলো, দেখো পুরো জিনিসটা হচ্ছে অপোজিট, আয়োনাইজেশন পোটেনশিয়ালের পুরো অপোজিট হচ্ছে কি ইলেকট্রন অ্যাফিনিটি। আয়োনাইজেশন পোটেনশিয়াল যেটা ছিল তার পুরো অপোজিট। আয়োনাইজেশন পোটেনশিয়ালে কি ছিল না ইলেকট্রন রিলিজ, ইলেকট্রনটাকে আমরা বার করে দিচ্ছিলাম, এনার্জি রিকোয়ার্ড হচ্ছিল, এখানে এনার্জি রিলিজড হচ্ছে। ঠিক আছে? তো এবারে তাহলে কি ইলেকট্রন অ্যাফিনিটি সাইন কি হবে পজিটিভ, তাই না? পজিটিভ হবে, ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ হবে। আর এটাকে দেখে একটা জিনিস দেখো, এনার্জি বের হয়ে যাচ্ছে, এনার্জি বের হয়ে যাচ্ছে মানে কি, এটা আমরা দুটো বিক্রিয়া পড়েছি, একটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া মানে এক্সোথার্মিক রিয়াকশান, আর একটা এন্ডোথার্মিক রিয়াকশান। তাহলে এইটা হচ্ছে যেখানে এনার্জি রিলিজড হচ্ছে সেখানে সেটাকে কি বলবো এক্সোথার্মিক রিয়াকশান। এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে ডেল এইচ কী হয় বলো, ডেল এইচ কী হয়, ডেল এইচ হচ্ছে নেগেটিভ, তাই না? আয়োনাইজেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে ডেল এইচ কী ছিল পজিটিভ ছিল, তাই না? এনথালপি পজিটিভ ছিল, এর ক্ষেত্রে কি যেহেতু এটা তাপ মোচি বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশান, এক্সোথার্মিক রিয়াকশান, ওকে, তাই কি এখানে ডেল এইচটা কি হলো নেগেটিভ। বোঝা গেল? তাহলে এখান থেকে একটা কোশ্চেন এসেছিল কীরকম না, ধরো তোমাকে বলে দিল সোডিয়াম প্লাস এর হচ্ছে কি আয়োনাইজেশন পোটেনশিয়াল, আয়োনাইজেশন পোটেনশিয়াল বলে দিল 5.1 EV, তাহলে এর ইলেকট্রন অ্যাফিনিটি কত? ঠিক আছে? দেখো টোটাল একই জিনিস হবে, শুধুমাত্র এটা যদি প্লাস ছিল এটা কি হবে মাইনাস হবে, কারণ ডেল এইচ এখানে মাইনাস কী হবে 5.1। ওকে, বোঝা গেছে জিনিসটা? এটা থেকে একটা কোশ্চেন দিয়েছিল। এবারে চলো, এবারে এর কি করব না আমরা ইউনিট দেখব। ইউনিট একই, আয়োনাইজেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে যে ইউনিট ছিল এর ক্ষেত্রেও সেম ইউনিট, কি না ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম লিখতে পারি, ইভি পার অ্যাটম। ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর কি লিখতে পারি না কিলো জুল মোল ইনভার্স অথবা কিলো ক্যালোরি ও মোল ইনভার্স লিখতে পারি, কিলো ক্যালোরি মোল ইনভার্স। এটা দুটো রিলেশন আমরা আগের ভিডিওতে জেনেছি, ক্যালোরি জুল এরভাবে কীভাবে কনভার্ট করবে এগুলো জেনেছি। ঠিক আছে? দেখো এখন পর্যন্ত ইউনিট আমাদের ক্লিয়ার হয়েছে, আমরা ডেফিনেশন পেয়েছি। এবারে আমরা যেটা পেলাম সেটা কি না এম যদি একটা অ্যাটম হয়, একটা ইলেকট্রন নিচ্ছি, দিয়ে কি হচ্ছে বলো এম নেগেটিভ প্লাস এনার্জি, এনার্জি এটাকেই তো বলছি ইলেকট্রন অ্যাফিনিটি, তাই না? ঠিক, এটাকে তোমরা এরকমভাবে মনে রাখতে পারো, ধরো নতুন
বিয়ে হয়েছে এরকম একটা কোনো ব্যক্তি তার বউকে নিয়ে গেল সাউথ সিটির মলেতে। কী করতে গেল? সাউথ সিটির মলে শপিং টপিং করবে। তো নতুন বিয়ে হয়েছে এই কারণেই বললাম, তখন শপিংয়ের টেন্ডেন্সিটা বেশি থাকে, পরবর্তী ক্ষেত্রে কমে যায়, তাই না? তো গেল, তো তখন যে ব্যক্তি যিনি নিয়ে গেলেন তার হাতে কি রইল না 10,000 টাকা নিয়ে গেছে। কত টাকা আছে পকেটে? 10,000 টাকা নিয়ে গেছে। তাহলে টাকা 10,000 টাকা নিয়ে সাউথ সিটি মলে শপিং করতে গেছি। ধরো এই যে টাকাটা জমা টাকা কত টাকা আছে সেটা 10,000, সেটাই হচ্ছে কি আমাদের এনার্জি। আর যে জিনিসগুলো কিনবো, টাকা তো এমনি এমনি নিয়ে যায়নি, টাকা কী জন্য নিয়ে গেছি? জিনিস কেনার জন্য। ওখানে দেখতে গেছি কি আর দেখতে যায়নি, জিনিস কেবল বলে গেছি। তাহলে জিনিসটা ভেবে দেখো, জিনিস কিনছি, জিনিস কিনলে কি হবে? টাকা বেরিয়ে যাবে। যত জিনিস কিনবো টাকা কি হবে? টাকা তো পকেট থেকে দিতে হবে, না টাকা আসবে? টাকা আসবে না, টাকা দিতে হবে। তাহলে টাকা দিতে হচ্ছে মানে এখানেও সেম, ইলেকট্রন অ্যাকসেপ্ট করছি, জিনিস কিনছি মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছি, টাকা বেরিয়ে যাচ্ছে, এনার্জি রিলিজ হচ্ছে, সেম কেস। ঠিক আছে, বোঝা গেল? তার মানে এখানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেটা কি বলবো আমরা? ইলেকট্রন অ্যাফিনিটি। এবার চলো, এবারে কি, তো এটা হচ্ছে পজিটিভ, কারণ টাকাটা আমার কাছে ছিল। সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে কি হয়? ধরো এবার যে ধরো আমি 1,000 টাকা নিয়ে গিয়েছিলাম, মানে যিনি গিয়েছিলেন 10,000 টাকা নিয়ে গিয়েছিলেন, সব জিনিস কিনতে কিনতে কী হলো না 10,000 টাকায় ফুরিয়ে গেছে। ঠিক আছে, 10,000 টাকা শেষ হয়ে গেছে। এবার কি হলো, আরও যিনি গেছেন সঙ্গে আর কি ভদ্রমহিলা, তার চোখে আরও জিনিস পড়ছে, আরও কিনতে চায়, শপিং অত সহজে তো ছাড়ে না, তো কিনতে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যদি টাকা নাই বলে তাহলে কি হবে? সেই ভদ্রলোকের কি হবে? মান সম্মানের একটা প্রশ্ন রয়ে যাবে, তাই না? তখন কি করলো সে কি করবে? সে হচ্ছে ফোন করলো, তখন ধরে নিচ্ছি যে ডেবিট কার্ড বা এইসব যে জিনিসগুলো আছে এটিএম ফেটিএম বা ক্রেডিট কার্ড এইসব ছিল না, তাই কি করলো না ফোন করে কি করবে না তার বন্ধুকে ফোন করলো, বললো যে হ্যাঁ আমাকে এখন কিছু টাকা দিয়ে যা। ঠিক আছে, তো কিছু টাকা দিয়ে যা, যাতে ওই ভদ্রমহিলার কাছে আর কি মান সম্মানের প্রশ্ন না রাখতে হয়, সেই জন্য। তো টাকা দিয়ে গেল সে। তো যখন টাকা দিয়ে যাবে তখন নিশ্চয়ই তার কাছ থেকে নিশ্চয়ই আর 10,000 টাকা নেবে না, কারণ তো আবার শেষ হয়ে যেতে পারে। তাই কী হবে না, বলবে না আমাকে আরও বেশি করে টাকা দিয়ে যা, তাই তো, আরও বেশি করে টাকা দিয়ে যা। তাই 15,000 ধরলাম, বা আরও বেশি নিতে পারে, 15,000 টাকা নিয়ে পকেটে রাখলো। ঠিক আছে, এবারে দেখো এই যে 15,000 টাকা নিয়েছি, আগে ছিল 10,000, আগে ছিল 10,000, এখন 15,000। তাহলে এইটা হচ্ছে কি আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি 2, মানে এটা বুঝতে পারছি কি 10,000-এর থেকে 15,000টা বেশি কেন নিয়েছি, যাতে আমাকে আবার মান সম্মানের আওতায় প্রশ্নে না পড়তে হয় আর কি। তাহলে আমরা যে সেকেন্ড আয়োনাইজ এনথালপি মানে ইলেকট্রন অ্যাফিনিটি করছিলাম, মানে এম মাইনাস ইউনি নেগেটিভ ছিল, আবার একটা ইলেকট্রন দিলাম, M2 মাইনাস হলো এবং এনার্জি, এটাও তো ইলেকট্রন অ্যাফিনিটি। কারণ কি আবার এইটার সঙ্গে আবার একটা যদি ইলেকট্রন দিই সেটাও কি হবে, তখনও এনার্জি রিলিজ করবে, সেটাও ইলেকট্রন অ্যাফিনিটি। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সেকেন্ড টাইম যখন আমার কাছে টাকা আসছে, জমা টাকাটা যেটা 10,000 ছিল, এখানে কত 15,000। তাহলে এবং এটা কি, এটা ধার নেওয়া, মানে আমার কাছে ছিল না, নেগেটিভ। তো এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি যে ইলেকট্রন অ্যাফিনিটি 2 নিউমারিক্যালি কি হয়, বড় হয় কার থেকে, ইলেকট্রন অ্যাফিনিটি 1-এর থেকে। বুঝতে পেরেছো? দেখো এটা 15,000 ছিল, এটা 10,000 আছে, বড় হবে। ঠিক আছে, আর কি হবে, এটা নেগেটিভ হবে, আর এটা পজিটিভ ছিল। দেখো ভালো করে, এটা পজিটিভ, এটা কি হবে, নেগেটিভ হবে। এখানের যে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, নেগেটিভ হবে। টাকা ধার করেছি না, আমার কাছে কি ছিল, ধার করেছি মানে নেগেটিভ। ঠিক আছে, এটা হলো মনে রাখার জন্য। এবারে বলি এর পেছনে কেমিস্ট্রিটা কি। এর পেছনে কেমিস্ট্রিটা হলো, ধরো একটা ইলেকট্রন এম যখন একটা ইলেকট্রনকে নিয়েছে মানে এইটাতে পরিণত হয়েছে। ঠিক আছে, ইলেকট্রন নিয়েছে মানে এটাই পরিণত হয়েছে, এটা হয়েছে।
তো এটাই তো যখন হলো, এইটা কি, এটা তো ক্যাটায়ন নয়, এটা অ্যানায়ন, ঠিক আছে। মানে কি এখানে ইলেকট্রন নেগেটিভ চার্জ বেশি, তাই তো নেগেটিভ হয়েছে। নেগেটিভ চার্জ বেশি মানে কি, ইলেকট্রন বেশি আছে তাই নেগেটিভ চার্জ বেশি। তো ইলেকট্রন বেশি মানে ইলেকট্রনের ডেনসিটি বেশি। তো তারপরেও যদি আবার একটা এর সাথে ইলেকট্রন দিই, সে কি নিতে চাইবে? চাইবে না তো সহজে, তাই না? কারণ কি, যে ইলেকট্রন ক্লাউড অলরেডি মাইনাস আছে মানে ইলেকট্রন বেশি আছে, আবার যদি ইলেকট্রন আনতে চায় তখন কি হবে, রিপালশন হবে, তাই সহজে নিতে চাইবে না। তাই এনার্জি রিলিজ হবার জায়গায় কি হয়, এনার্জি দিতে হয় উল্টে। তাই এখানে কি হয়, এখানের ক্ষেত্রে ডেল এইচটা কী হয় জানো তো, ডেল এইচটা কী হয়, নেগেটিভ ছিল এখানে পজিটিভ হয়ে যায়, ঠিক আছে। ডেল এইচ পজিটিভ হয়। জেনারেলি কি বলেছিলাম আমি, যে এই ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে ডেল এইচ কী ছিল, নেগেটিভ ছিল, বললাম না এক্সোথার্মিক রিয়াকশান। এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে ডেল এইচ কী হয়, নেগেটিভ, তাই তো। তাহলে এই একটা আর এই একটা, এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি ডেল এইচ নেগেটিভ, ইলেকট্রন আসক্তি যেটা ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ, মানে জেনারেলি ইলেকট্রন অ্যাফিনিটি যা হয় ডেল এইচটা তার উল্টো হয় সাইন, ঠিক আছে। মানে এখানে নেগেটিভ দেখো পজিটিভ, এই ক্ষেত্রে কি হয়েছে, ইলেকট্রন অ্যাফিনিটি নেগেটিভ, ওই যে বললাম ধার করতে হয়েছে, তাহলে নেগেটিভ, তার মানে ডেল এইচ দেখো পজিটিভ, ঠিক আছে। উল্টে এনার্জি আমাকে দিতে হচ্ছে, কেন, ইলেকট্রনটাকে, ইলেকট্রন তো গ্রহণ করতে চাইছে না, ইলেকট্রন বেশি হয়ে গেছে, ইলেকট্রন ক্লাউডের মধ্যে ইলেকট্রন ক্লাউড বেশি আছে, নেগেটিভ চার্জ বেশি আছে, সেখানে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। তাই এনার্জি, ইলেকট্রন যদি তার মধ্যে প্রবেশ করাতে হয় আমাকে এনার্জি দিতে হবে রিলিজ করার জায়গায়। তাই দেখো ডেল এইচ পজিটিভ, ঠিক আছে। তাহলে এখানে এই যে কনসেপ্টটা এলো, ইলেকট্রন অ্যাফিনিটি সেকেন্ড গ্রেটার দ্যান ইলেকট্রন অ্যাফিনিটি ফার্স্ট, মানে প্রথম ইলেকট্রন অ্যাফিনিটি অবশ্যই কিন্তু কম হয় সেকেন্ড যেটা আছে দ্বিতীয় ইলেকট্রন অ্যাফিনিটির থেকে, ঠিক আছে। আর আরেকটা কনসেপ্ট কি পেলাম, যে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি যেটা, এটা কি হবে, অলওয়েজ নেগেটিভ হবে, এটা নেগেটিভ, এটা পজিটিভ, ওকে, এইটা পেলাম। তাহলে এইটা হচ্ছে কি না আমাদের কনক্লুশন, কি না ইলেকট্রন অ্যাফিনিটি, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি গ্রেটার দ্যান ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, আর সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি নেগেটিভ হবে আর এটা পজিটিভ হবে। বোঝা গেছে এখানে? চলো এবারে আমরা একটা এক্সাম্পল দেখব, এখান থেকে কি কোশ্চেন আসতে পারে বা কি ধরনের কোশ্চেন আসে সেটা দেখব, ঠিক আছে। যদি মনে করো অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন কি একটা ইলেকট্রন নিয়ে কিসে পরিণত হলো, ও মাইনাস, ঠিক তো। ও মাইনাস এখানে কি করবে, এনার্জি রিলিজ করবে, এটাই তো ইলেকট্রন অ্যাফিনিটি, তাই না, এটাই ইলেকট্রন অ্যাফিনিটি। তো এক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি 1 বলবো, এটা কি পজিটিভ, ঠিক। তো সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি ক্ষেত্রে যাচ্ছি আমরা, এই ও মাইনাস আছে, এখানে আবার একটা ইলেকট্রন নিয়ে কি হলো না O2 প্লাস এনার্জি, এটাকে আমরা কি বলবো, ইলেকট্রন অ্যাফিনিটি 2, ওকে। তো আমি আগেই যে কনক্লুশনটা দিয়েছিলাম সেখানে কি বলেছিলাম, যে ইলেকট্রন অ্যাফিনিটি 2 নেগেটিভ হবে, ঠিক, বোঝা গেল। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি, অর্থাৎ দেখো দুটোকে যদি যোগ করি কি পাবো, এইটাতে কেটে যাচ্ছে, এই তাহলে ও প্লাস 2 ইলেকট্রন দিয়ে কি হচ্ছে O2 মাইনাস পেলাম। এবারে ইলেকট্রন অ্যাফিনিটির যে কেস কি হবে, ইলেকট্রন অ্যাফিনিটি 1 প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি 2 কী হবে বলো, পজিটিভ না নেগেটিভ হবে, কোনটা বড়, ইলেকট্রন অ্যাফিনিটি 2 বেশি হবে, সেটা তো আগেই বলেছি, 15,000 টাকা নিয়েছিলাম না, বেশি নিয়েছিলাম 10,000 থেকে বেশি, ঠিক আছে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি 2টা অবশ্যই বড়, আর এটা সাইন কি নেগেটিভ, তাই টোটালটা কি হবে
নেগেটিভ হবে, টোটালটা নেগেটিভ হবে। বোঝা গেল? তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি 1 প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি 2, যেহেতু এটা নেগেটিভ এবং বড় তাই এটা টোটালটা নেগেটিভ হলো। তাহলে নেগেটিভ মানে কি, ডেল এইচ কি বলতে পারবো, তার উল্টোটা তো পজিটিভ, ডেল এইচ কি হবে, পজিটিভ। বোঝা গেল? ডেল এইচ পজিটিভ হলো। তাহলে কোনো একটা মানে ইলেকট্রন গেইন এনথালপির ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনকে কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারবো, যাই দিকে পারে, যে কোনো কিছু দিক। জিনিসটা মনে রাখতে হবে, সেকেন্ড ইলেকট্রন এনথালপি, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে না, অবশ্যই বেশি হবে এবং সেটা নেগেটিভ হবে। তাহলে কিন্তু তোমরা যে কোনো কোশ্চেন এর রেসপেক্টে সলভ করতে পারবে। ঠিক আছে, এবার চলো পিরিয়ড এবং গ্রুপ ওয়াইজ ইলেকট্রন অ্যাফিনিটি কিভাবে চেঞ্জ হয়, পিরিয়ড ওয়াইজ কিভাবে চেঞ্জ হয়, গ্রুপ ওয়াইজ কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, পিরিয়ড ওয়াইজ কিভাবে চেঞ্জ হয়, তো এইটা হচ্ছে গ্রুপ, এগুলো গ্রুপ, নিচের দিকে যাব, আর পিরিয়ড ওয়াইজ মানে এদিকে যাব। ঠিক আছে, তো পিরিয়ড মানে আমি লিখতে পারি এটা পর্যায় বরাবর, দেখি আগে শ্রেণী বরাবর করি। চলো, শ্রেণী বরাবর মানে গ্রুপ, ডাউন দ্য গ্রুপ কীরকম হচ্ছে, যত নিচের দিকে যাব, ধরো এইদিকে উপর থেকে নিচের দিকে আসছি, এদিকেও তাই, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টাইটানিয়াম বা কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেডের ক্ষেত্রে দেখতে পারি। তো কি হয়, যত উপর থেকে নিচের দিকে যাব আমাদের কি হয় বলো, সাইজ ছোট না বড়, সাইজ অবশ্যই ছোট হয়, সাইজ ডিক্রিজ করে, কমতে থাকে সাইজ, তাই না, সাইজ কমতে থাকে। তো সাইজ যদি কমতে থাকে, এবারে একটা তোমাকে কনসেপ্ট বলি, এখানে ধরো একটা অ্যাটম আছে, ঠিক আছে, এটা পজিটিভ চার্জ, এটা এরকম, একটু ছোট করি, এটা পজিটিভ, এই ছোট করলাম। এবার এখানে একটা আছে পজিটিভ, এই বড় করলাম। ঠিক আছে, ধরো এইখানে একটা ইলেকট্রন, আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি জিনিসটা কি বললাম না, ইলেকট্রন আসবে এনার্জি রিলিজ হবে, আবার এখানে আসবে ইলেকট্রন, এনার্জি রিলিজ হবে। ঠিক, তাহলে ধরো এইখানে যদি একটা ইলেকট্রন আসে, এইখানে যে আছে নিউক্লিয়াসের সঙ্গে আউটার মোস্ট অরবিটালের যে অ্যাট্রাকশন, আকর্ষণ, সাইজ ছোট হবার জন্য বেশি হয়, এইখানে সাইজ ছোট হবার জন্য কি হয়, অ্যাট্রাকশন, এইটার অ্যাট্রাকশন কি হয়, বেশি হবে। আবার যদি এখানে একটা ইলেকট্রন থাকে, এদের যে অ্যাট্রাকশন নিউক্লিয়াসের থেকে ইলেকট্রনের কি হবে, কম হবে, তাই না। তাই চাইবে কি, এইখানে এর কি হবে, গ্রহণ করার প্রবণতা, ইলেকট্রনকে নেওয়ার প্রবণতা, গ্রহণ ভালো করে বোঝো, গ্রহণ করা আর আকর্ষণ করা কিন্তু দুটো এক নয়। আমরা যখন ইলেকট্রন নেগেটিভিটি পড়বো তখন কিন্তু আকর্ষণ করা, ঠিক আছে, এখানে কিন্তু গ্রহণ করা বলছি। ঠিক আছে, তাহলে এখানে গ্রহণ করার টেন্ডেন্সি কিন্তু এর বেশি হবে, গ্রহণ করার ক্ষমতা এর বেশি হবে, তাই না। তাই যত সাইজ ছোট হবে তার কি হবে, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে। বোঝা গেল কেন বাড়বে? ঠিক আছে, কারণ কি, এখানের যে নিউক্লিয়াস আছে সাইজ ছোট, দেখো এদের যে আকর্ষণের ক্ষমতা, এর যে নিউক্লিয়াসের থেকে যে আউটার মোস্ট অরবিটালের ডিস্টেন্স বেশি মানে যেহেতু সাইজ বেশি, তাই এখানে আকর্ষণ ক্ষমতাটা কম হবে, আর এর আউটার মোস্ট অরবিটালের যে ইলেকট্রন তার সঙ্গে নিউক্লিয়াসের, আর এর ক্ষেত্রে কী হবে, আউটার মোস্ট অরবিটালের যে ইলেকট্রন থাকবে তার সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতাটা বেশি হবে, তাই আকর্ষণ মানে গ্রহণ করতে চাইবে, তাই কী হবে, ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে, তার মানে সাইজ ছোট মানে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। এখন এটা বোঝা গেল, সাইজ ছোট মানে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। এবার তাহলে যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব, গ্রুপ ওয়াইজ আমি বলিনি, যখন গ্রুপটা ধরেছিলাম, উপর থেকে যত নিচের দিকে নামবো তত কি হবে, সাইজ বাড়তে থাকবে। সাইজ কি হয়, এরকম, তারপর এরকম বাড়তে থাকে, এরকম হতে থাকে, তো সাইজ বাড়তে থাকে। তো সাইজ যদি বেশি হয় কি হবে, সাইজ যদি বেশি হয়, ইলেকট্রন
অ্যাফিনিটি কম হবে। বোঝা গেল? তাহলে শ্রেণী বরাবর আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি কীভাবে চেঞ্জ হয় এটা আমরা পেয়ে গেলাম। কি হয়, শ্রেণী বরাবর সাইজ বাড়তে থাকে, ডাউন দ্য গ্রুপ ইলেকট্রন অ্যাফিনিটি কম হবে। বোঝা গেল? ঠিক তেমনই পিরিয়ড ওয়াইজ কী হবে, পিরিয়ড বরাবর বা পর্যায় বরাবর কী হবে, পর্যায় বরাবর এদিক থেকে এদিকে কি হয়, লেফট টু রাইট কি হয়, লেফট টু রাইট বাম দিক থেকে ডান দিকে কি হয় না সাইজ কমতে থাকে। সাইজ কমতে থাকে মানে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে লেফট টু রাইট যত যাব ইলেকট্রন অ্যাফিনিটি বাড়তে থাকবে, ডাউন দ্য গ্রুপ ইলেকট্রন অ্যাফিনিটি কমতে থাকবে। সিম্পল ব্যাপার। এটা হয়ে গেল কি পিরিয়ড বরাবর আমাদের পিরিয়ডিক টেবিলের কীরকম চেঞ্জ। এবারে কোন কোন ফ্যাক্টরের ওপরে ইলেকট্রন অ্যাফিনিটি ডিপেন্ড করে সেটা আমরা জানবো। কোন কোন ফ্যাক্টরের ওপরে ইলেকট্রন অ্যাফিনিটি ডিপেন্ড করে। ঠিক আছে, ফ্যাক্টর এফেক্টিং ইলেকট্রন অ্যাফিনিটি। তার মধ্যে যেটা প্রথম পড়বো সেটা হচ্ছে কি না সাইজ, অ্যাটমিক সাইজের উপরে। আর আরও আছে, অ্যাটমিক সাইজ আছে, নিউক্লিয়ার চার্জ আছে, পেনিট্রেশন এফেক্ট আছে, ইলেকট্রনিক কনফিগারেশন আছে। তো এগুলো এক একটা করে পড়বো। তো এর রেসপেক্টে কীরকম ইলেকট্রন অ্যাফিনিটি চেঞ্জ হচ্ছে। প্রথমে আমরা পড়ি কি সাইজ, অ্যাটমিক সাইজ। ঠিক আছে, অ্যাটমিক সাইজের উপরে কীভাবে চেঞ্জ হচ্ছে বলো, একটু আগেই বললাম এটা, তাই না? একটু আগেই এটাকে বললাম কি না অ্যাটমিক সাইজ যত বেশি হবে কী হবে, ইলেকট্রন অ্যাফিনিটি কম হবে, আর সাইজ যত কম হবে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে। ঠিক আছে, তো সাইজের উপর এরকমভাবে ডিপেন্ড করছে। নেক্সট যেটা বলবো কি, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল বলতে পারি, তাই না? সাইজের সঙ্গে কি ইনভার্সলি প্রপোর্শনাল বলতে পারি। তারপরে যেটা আমি বলবো নাম্বার টু হচ্ছে কি নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জের উপরে কীভাবে ডিপেন্ড করে না দেখো, নিউক্লিয়ার চার্জ জিনিসটা কি বলা হয়েছে, আগের ভিডিওগুলো দেখবে বলে বুঝতে পেরে যাবে। তো নিউক্লিয়ার চার্জ অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে চার্জ থাকে, ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে যে চার্জ থাকে, তো নিউক্লিয়ার চার্জ এটা যত বেশি হবে তত কী হবে, আউটার মোস্ট অরবিটালে যে ইলেকট্রনটা আসছে গ্রহণ করছি সেটাকে ধরে রাখার প্রবণতা বেশি হবে, তাই না? আর যদি নিউক্লিয়ার চার্জ কম হয় তখন কি হবে, এটাকে ধরে রাখার প্রবণতা কম হবে। তার মানে কি এখানে ধরে রাখার প্রবণতা কম মানে ইলেকট্রন অ্যাফিনিটি কম হবে, এখানে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে। তাহলে নিউক্লিয়ার চার্জ যত বাড়বে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে, আর নিউক্লিয়ার চার্জ যত কমবে ইলেকট্রন অ্যাফিনিটি তত কমবে, প্রপোর্শনাল। বোঝা গেল? এর ক্ষেত্রে নিউক্লিয়ার চার্জ বেশি, ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, নিউক্লিয়ার চার্জ কম, ইলেকট্রন অ্যাফিনিটি কম। হয়ে গেল। এবারে চলো নেক্সট কি পেনিট্রেশন এফেক্ট, ভেদন ক্ষমতা, পেনিট্রেশন এফেক্ট, বা বাংলায় এটাকে কি বলবো, ভেদন ক্ষমতা। ঠিক আছে, এইটা কি আমি যখন আগের ভিডিওগুলো দেখবে সেখানে বলা আছে অলরেডি স্ক্রিনিং এফেক্ট এবং পেনিট্রেশন এফেক্ট টোটালটা ডিফাইন করা আছে। তো পেনিট্রেশন এফেক্টের বলে দিই আমি একবার তবুও। পেনিট্রেশন এফেক্ট জিনিসটা কি, ধরো এখানে একটা ইলেকট্রন, এখানে এটা একটা অ্যাটম, ঠিক আছে, এখানে যদি ইলেকট্রন আসে, ছিল না প্রথমে একটা ইলেকট্রন, ঠিক আছে, প্রথমে কিছুই ছিল না, ঠিক আছে। এবারে আমি একটা ইলেকট্রনকে টুপ করে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। বসিয়ে দিলে কি হবে, ইলেকট্রনের সঙ্গে এখানে তো পজিটিভ চার্জ আছে নিউক্লিয়াসে, আর এটা নেগেটিভ চার্জ, অ্যাট্রাকশন হবে। টোটাল অরবিটালটাকে কি করবে তখন, টোটাল যে অরবিটাল ক্লাউড সেটা যেটা ছিল আগে রেড লাইনে সেটা তখন এটা হয়ে যাবে, আরও ভিতর দিকে ঢুকে যাবে। কিসের জন্য,
আকর্ষণের জন্য এরকম করে ঢুকে যাচ্ছে। এইটা তখন কি হলো, এইটাই হলো কি ইলেকট্রনটা তখন এখানে কিসের জন্য এলো, এটার আকর্ষণ করার অ্যাট্রাকশন পাওয়ারের জন্য। ঠিক আছে, এটা কি করবো, ভেদন ক্ষমতা। তো ভেদন ক্ষমতা যখন দেখেছিলাম আমরা এসের অরবিটাল সাইজের জন্য, সাইজের উপরে ডিপেন্ড করে এসের ভেদন ক্ষমতা সব থেকে বেশি ছিল, তারপর পি, তারপর ডি, তারপর এফ। ঠিক আছে, তাহলে মানে কোনো একটা ইলেকট্রন যদি এসে আসে, এসে প্রবেশ করে, তার কি হবে, সেটা সাইজটা আরও ছোটো হবে, সেটাকে গ্রহণ করার প্রবণতা বেশি হবে। এসে যদি মানে এস অরবিটালটা যদি ফুললি ফিল্ড না থাকে, ঠিক আছে, এসে যদি একটা ইলেকট্রন, আমি আর এস অরবিটাল কি হলো না, ফুল ফিল্ড হয়নি, তাহলে এসে একটা ইলেকট্রন ঢুকবে। এসে একটা ইলেকট্রন যদি ঢুকে, তার কি হবে, পেনিট্রেশন পাওয়ার বেশি হবে, তাই না? এটা তো পেনিট্রেশন পাওয়ারের সিরিজ যেটা। তাহলে দেখো, যত পেনিট্রেশন এফেক্ট, যেমন পেনিট্রেশন এফেক্ট যত বাড়বে, পেনিট্রেশন এফেক্ট যত বেশি হবে, যেমন এসের ক্ষেত্রে বেশি, তার ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে, তাই না? তাহলে এসের সব থেকে বেশি মানে এসে একটা ইলেকট্রন সহজেই গ্রহণ করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? এখান থেকে একটা কোশ্চেন বলি তোমাদের। এখানে ধরো একটা কোশ্চেন, ধরো এই লিথিয়াম নাও, লিথিয়াম আর আর বোরন, লিথিয়াম বোরন, এই দুটোকে দেখি। দেখো লিথিয়ামের কত বলো তো, 3, তাই না? ইলেকট্রনিক কনফিগারেশন করি। এই দুটোর জেনারেল টেন্ডেন্সি কী? আচ্ছা, ফার্স্টে তো বলো জেনারেল টেন্ডেন্সি কী। ইলেকট্রন অ্যাফিনিটি আমাদের পিরিয়ড বরাবর কি হয়, পিরিয়ড বরাবর যত লেফট টু রাইট যাব, মানে বাম দিক থেকে যত ডান দিকে যাব, তত কি হয়, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়তে থাকে। তাহলে জেনারেলি যে ট্রেন্ডটা হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে লিথিয়ামের থেকে বোরনের বেশি হওয়ার কথা ছিল। ঠিক তো, লিথিয়ামের থেকে বোরনের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে এক্সেপশন দেখব কি, লিথিয়ামের বেশি। কেন লিথিয়ামের বেশি, কার থেকে, বোরনের থেকে? কারণ এই পেনিট্রেশন এফেক্ট। কিভাবে? লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করি 3, তাই তো? তাহলে কি 1s2 2s1, আর বোরনের কত, 5, বোরনের কত, 5, লিখতে পারি কি 1s2 2s2 2p1। তাহলে একটা ইলেকট্রন, ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি, একটা ইলেকট্রনকে নেবো যে এনার্জি রিলিজ হবে। তাহলে একটা ইলেকট্রন যদি আসে, এর ক্ষেত্রে কোথায় আসবে, এসে আসবে, আর এর ক্ষেত্রে যদি আসে কোথায় আসবে, পিতে আসবে, তাই না, আউটার মোস্ট অরবিটাল। তাহলে দেখো এসে যখন আসবে, তাহলে S2 হবে, এটা হচ্ছে 2p2 হবে। তাহলে এখানে বলো S1 যেটা আছে, এসের পেনিট্রেশন এফেক্ট বেশি, আমরা জেনেছি, মানে এসের ইলেকট্রনকে গ্রহণ করার প্রবণতা বেশি। তাই এক্ষেত্রে কি হবে, গ্রহণ করার প্রবণতা বেশি হলে কি হয়, ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয়। ইলেকট্রন অ্যাফিনিটি বেশি মানে এক্ষেত্রে যেহেতু এস আছে, এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করছে, তাই লিথিয়ামের বেশি হবে বেরিলিয়ামের থেকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এক্সেপশনটা বুঝতে পারলাম কিভাবে। এখানে যদি এরকম কোশ্চেন দেয়, আমরা কিন্তু ইজিলি করে দিতে পারবো, এই যে এক্সেপশনটা পেলাম। ঠিক আছে, চলো এবারে হচ্ছে কি 4 নম্বর যেটা পড়বো, সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। কি 4 নম্বরে পড়বো, ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশনের উপরে ইলেকট্রন অ্যাফিনিটি কিভাবে ডিপেন্ড করে। ধরো ইলেকট্রন অ্যাফিনিটি মানে, আবারও বলে যাচ্ছে, আমি প্রতিটা স্টেপে স্টেপে বলছি যাতে মনে থাকে। ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি, একটা ইলেকট্রন আসবে, এনার্জি রিলিজ হবে। ধরো ইলেকট্রন কনফিগারেশনে আমরা দেখতে পাচ্ছি কি ফুল ফিল্ড আছে অথবা হাফ ফিল্ড আছে। ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে কি হয়, ফুল ফিল্ড বা হাফ ফিল্ড থাকলে এরা স্টেবিল, নর্মালি স্টেবিল, তাই না? তাহলে এরা চাইবে না কারোর কাছ থেকে ইলেকট্রন নিতে, চাইবে কি, চাইবে না।
ধরো তখন কি হবে, যদি ফুলফিল থাকে তখন কি হবে, নিতে তো চাইবে না। এরাকে যদি মনে করো 2p6 জেনারেলি যেগুলো নোবেল গ্যাসের ক্ষেত্রে হয়, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রিডন, এটার ক্ষেত্রে যেগুলো হয়, এদের p6 থাকে, 2p বলছি না, p6 থাকে। p6 মানে এদের কি ফুলফিল, ঠিক আছে। তাহলে ফুলফিল থাকলে এদের কি হচ্ছে, ইলেকট্রন যদি তুমি দিতে চাও এরা নেবে না, কারণ কি এরা ফুলফিল্ড আছে। তাই এদের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, 0 হবে, তাই না। নিতে চাইবে না তো, আমার ফুলফিল্ড আছে, আমি কেন নেব। আর যদি হাফ ফিল্ড থাকে তাহলে এদের ক্ষেত্রে স্টেবিল আছে, তাহলে একটা ইলেকট্রন নিলে আমার সেই স্টেবিলিটিটা ভেঙে যাবে, তাই না। তাই তখন কি হবে, এরাও কিন্তু একটা ইলেকট্রন নিতে চাইবে না। এদের কি হয়, জেনারেলি যতটা হবার কথা, যা হবার কথা তার থেকে কম হয়। হাফ ফিল্ড থাকলে কি হবে, ইলেকট্রন অ্যাফিনিটি কম হবে, বোঝা গেল। হাফ ফিল্ড থাকলে ইলেকট্রন অ্যাফিনিটি কম হবে। আমরা এক্সাম্পল দেখব। তো এই জন্য কি হয় দেখো, এখানে কি না ফ্লোরিন আর নিয়ন আছে। তো জেনারেল ট্রেন্ডসে আমরা যখন বলেছিলাম পিরিয়ড ওয়াইজ কীরকম বা গ্রুপ ওয়াইজ কীরকম চেঞ্জ হয়, সেই রকম যদি দেখি তাহলে তো অবশ্যই নিয়নের বেশি হওয়ার কথা, তাই না, কারণ এক্সট্রিম রাইটে আছে। তাহলে নিয়নের বেশি হওয়ার কথা ফ্লোরিনের থেকে, কিন্তু কার বেশি হয়, ফ্লোরিনের। নিয়নের 0, কারণ সব যে নোবেল গ্যাসগুলো আছে সবগুলোর ক্ষেত্রে কী হবে, ফুলফিল থাকে। তাই ওরা কারোর সঙ্গে তো রিয়াকশান এমনিই করতে যায় না, ওই জন্য নোবেল গ্যাস। তাই ওদের কি ক্ষেত্রে কী হয়, ইলেকট্রন অ্যাফিনিটি 0 হয়। তাই এক্সেপশন হিসেবে আমরা পাবো কি, এটা হবার কথা, এটা এক্সপেক্টেড। বাট অরিজিনালি যেটা দেখা যায়, এফ গ্রেটার দ্যান নিয়ন। ওকে, এটা। আবার ধরো আর একটা এক্সাম্পল নিচ্ছি আমি নিচ্ছি ধরো কোপার আর জিঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। কোপার জিঙ্কের ক্ষেত্রে নিচ্ছি, চলো। কোপার আর জিঙ্কের ক্ষেত্রে দেখা যাক কি হচ্ছে। কোপারের কত, কোপারের 29 আর জিঙ্কের কত 30, তাই না। তাহলে এটার ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা করো, কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 4s 4s কি 1 3d 9। এটা তো হওয়ার কথা, এটা হওয়ার কথা। আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন, অ্যাটমিক স্ট্রাকচার, এই দুটোর উপরে জোর দিই, ক্রোমিয়াম এবং কোপারের উপরে, কিন্তু হয় কি এখানে 1 আর 9 আছে, এটা কি হয়, হয় কি 4s2 4s1 হয় আর 3d10 হয়। দেখো 4s2 ছিল আগে কি ছিল, আগে জেনারেল 4s2 মানে ক্যালসিয়াম পর্যন্ত চলে আসে, আর 3d9 মানে 29, ঠিক আছে, এটা তো ছিল। কিন্তু এটা যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন পড়াই তখন এখানেই এক্সেপশন হয় একটা এটার ক্ষেত্রে, কারণ কি d10 ফুলফিল্ড কনফিগারেশন পেতে চাই। তাই 4s1 3d10, ওকে, এই কনফিগারেশন হবে। আবার এর ক্ষেত্রে যদি করি, আমি এর ক্ষেত্রে এতটা করছি না, লাস্টে লিখে দিচ্ছি, ঠিক আছে, তোমরা করবে। কি হয় না এর ক্ষেত্রে 4s2 3d10, এটার দিকে ভালো করে লক্ষ্য করো, এটা লক্ষ্য করো আর এটা লক্ষ্য করো। তো এর ক্ষেত্রে কি আছে, 4s1 3d10 আছে, আর এর ক্ষেত্রে 4s2 3d10। ধরো এখানে যদি আমি একটা ইলেকট্রন নিয়ে আসতে চাই, কোন অরবিটালে, আউটার মোস্ট অরবিটালে এস ফুললি ফিল্ড আছে, তাহলে ইলেকট্রন নেবে না, তাই তো, ইলেকট্রন নেবে না। এ কি করবে দেখো, আউটার মোস্ট অরবিটাল 4s কি হচ্ছে, হাফ ফিল্ড আছে, একটা ইলেকট্রনকে নেবে, ঠিক। তাই ওটাই তো ইলেকট্রন অ্যাফিনিটি, নেবে আর ইলেকট্রন এনার্জি রিলিজ করবে, তাই না। তার মানে কি এর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে, আর এর যেহেতু ফুলফিল আছে ইলেকট্রন অ্যাফিনিটি কম হবে। তাহলে বলতে পারি কোপার গ্রেটার দ্যান Zn, ঠিক।
কিন্তু মানে আমরা যেটা পড়েছিলাম, যেটা হওয়ার কথা, সেটা কি ছিল? যত লেফট টু রাইট যাব, জেডএন এর বেশি হওয়ার কথা ছিল কপারের থেকে। ওইদিকে যত যাবো তত কী হবে? এক্সট্রিম রাইটে গেলে কম হয়, সাইজ কম হয়, মানে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হওয়ার কথা ছিল। ঠিক আছে, কিন্তু এটা একটা এক্সেপশন, এরকম দেখতে পাবো। এটা কিসের? ইলেকট্রনিক কনফিগারেশন থেকে ইলেকট্রন কনফিগারেশন দিয়ে ব্যাখ্যা করতে পারি এটাকে। বোঝা গেল? এরপরে আরও কিছু এক্সেপশন আছে, যেটা মেনলি পিরিয়ড 2 আর পিরিয়ড 3 এর ক্ষেত্রে দেখা যায়। কিছু কিছু এক্সেপশন আছে, মানে এই যে পিরিয়ডটা আর এটার ক্ষেত্রে দেখা যায়, সেগুলো আমরা দেখব। দেখো, প্রথমেই আমরা আমরা পিরিয়ড 2 এর ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি, পিরিয়ড 2 এ কী কী আছে বলো? লিথিয়াম আছে, আচ্ছা বেরিলিয়াম আছে, বোরন আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ঠিক, কার্বন, আর একটা আছে যেটা হচ্ছে নিয়ন। হলো? তো এগুলো আছে, যা হল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ওকে, তো এদেরকে যদি আমি ঠিকঠাক ওয়েতে সাজাই, জেনারেল ট্রেন্ড কি হওয়ার কথা ছিল? হওয়ার কি কথা ছিল? এদিকে সব থেকে বেশি, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। সবচেয়ে বেশি কার হওয়ার কথা ছিল? নিয়নের। কিন্তু দেখব, কিন্তু কি দেখব? নিয়নের সব থেকে কম। কারণ কি? ফুলফিল স্টেবিল আছে। ঠিক আছে, তার থেকে বেশি কি হবে? হাফ ফিল আছে নাইট্রোজেন। নাইট্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন কি বলো? 7। 7 মানে 1s2, 2s2, 2p3, হাফ ফিল আছে, তাই না? তাই এটা হাফ ফিল আছে, কম হবে। তারপরে কি বলো? এইটাও বেরিলিয়াম, বেরিলিয়ামের কি 4, তাই তো? নাইট্রোজেনের 7, তার মানে কি 1s2, 2s2, দেখো এটাও ফুলফিল আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল। বেরিলিয়াম। তারপরে আসবো কি, এই যে আমি বললাম তখন লিথিয়াম আর বোরনের মধ্যে কার বেশি হওয়ার কথা? বোরনের বেশি হওয়ার কথা হয় কার? তাহলে বেরিলিয়াম, তারপর লিথিয়াম। লিথিয়ামের বেশি হয়। দেখো, আগে বেরিলিয়ামকে রেখেছি, তারপর এই বোরনকে রেখেছি, তারপর লিথিয়ামকে রেখেছি, ওই যে পেনিট্রেশন এফেক্ট দিয়ে যেটাকে আমি এক্সপ্লেন করলাম। ঠিক আছে, লিথিয়াম, তারপরে জেনারেল টেন্সও হয়ে যাবে এটা, কার্বন, অক্সিজেন, কার্বন রয়েছে, অক্সিজেন রয়েছে, আর ফ্লোরিন রয়েছে। ফ্লোরিন হয়েছে। তো এইটা হলো কি আমাদের গ্রুপ পিরিয়ড 2 এর ক্ষেত্রে যে অ্যানোমেলিটা দেখা যায়, এটা তিনটে। এখানে পিরিয়ড 2 এর ক্ষেত্রে কি ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে বলে দিচ্ছি, আর একটা পেনিট্রেশন এফেক্ট দিয়ে বলছি, বাস। আর তো এটা ইলেকট্রনিক কনফিগারেশন নিয়নের একই, 0, কারণ কি একদম ফুলফিল আছে। তো এই দুটোকে দিলেই পুরো পিরিয়ড 2টা কভার করে যাচ্ছে, এই দুটো দিয়ে যদি বলি। এবার গ্রুপ 17 এর ক্ষেত্রে যেটা হচ্ছে হ্যালোজেন এলিমেন্টগুলো আছে, যেখানে হ্যালোজেন এলিমেন্টগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা দেখব কি হ্যালোজেন এলিমেন্টগুলোর কি হচ্ছে, কি আছে না, যত উপর থেকে নিচের দিকে যাব আমরা গ্রুপ ওয়াইজ কি দেখেছি, কি সাইজ যত বাড়তে থাকবে, সাইজ যত বাড়বে ইলেকট্রন অ্যাফিনিটি তত কমার কথা, তাই তো? সাইজ যত বাড়বে ইলেকট্রন অ্যাফিনিটি কমার কথা। তাহলে উপর থেকে নিচের দিকে যদি যায়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে, আর অ্যাসিটাইন আছে, ওটা নিচ্ছি না। ঠিক আছে, তাহলে যত উপর থেকে নিতে যাব আয়োডিনের সাইজ সব থেকে বেশি। তাহলে আয়োডিনের সাইজ সব থেকে, মানে ফ্লোরিন হওয়ার কথা কি, ফ্লোরিনের সব থেকে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, দেন আয়োডিন, তাই তো? কিন্তু অ্যাকচুয়াল কি পাই? ক্লোরিনের বেশি। গোটা পিরিয়ডিক টেবিলে সব থেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে ক্লোরিন, যেখানে ফ্লোরিনের হবার কথা ছিল, কারণটা বলছি। এরপর কি ব্রোমিন, তারপর আয়োডিন, এটা অ্যাকচুয়াল। কেন এটা কেন হয়? দেখো, এরকম একটা 5 ফুট বাই 5 ফুট 5 5 5, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটা আমি চৌবাচ্চা নিলাম, ঠিক আছে?
আরেকটা বিরাট বড় একটা পুকুর নিলাম, এরকম বড়, অনেক বড় একটা দিঘির মতো আর কি। তো এখানে আমি 100টা মাছ রেখে দিলাম, মানে খুব একদম কাতলা মাছ, বড় বড় 2 কেজি সাইজের, বুঝতেই পারছো, তার মানে খুব একদম ভরে গেল পুরো চৌবাচ্চাটা। এখানেও ছেড়ে দিলাম, ঠিক আছে, এখানেও ছেড়ে দিলাম 100টা। এবারে যখন আমি আরেকটা মাছকে এখানে দিতে যাব, তখন কি হবে, ফেভারেবল কন্ডিশন, মাছ আছে মানে মাছও যেতে চাইবে, তাই না? কিন্তু যেহেতু ভরে গেছে, মাছ ইজিলি এখান থেকে চলে যাবে, উপরে থাকবে তো লাফিয়ে পালিয়ে আসবে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু যেহেতু আমার এখানে ডেনসিটি, মানে যে মাছটা আছে আর কি, 100টা মাছ যেখানে রেখেছি আর কি, তাদের অত ডেনসিটি নাই, মানে একদম ফাঁকা ফাঁকা থাকে, তাই একটা মাছ ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবে, গ্রহণ করতে পারবে, তাই না? তো সেম অ্যাজ ফ্লোরিনের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন, এই যে মাছ বলছি এটাই হচ্ছে ইলেকট্রনের ডেনসিটি, যেহেতু সাইজ ছোট হয়, ছোট চৌবাচ্চার মতো সাইজ, তাই না, সাইজ ছোট, মানে ইলেকট্রন ডেনসিটি কি হয়, অনেক বেশি থাকে। তো ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি, তাহলে এখানে যখন একটা ইলেকট্রনকে দিতে যাব, তখন কি হবে, ইলেকট্রন নেগেটিভ চার্জ আবার একটা নেগেটিভ চার্জকে দিচ্ছি, মানে কি হবে, রিপালশন হবে। তাই একটা ইলেকট্রনের প্রতি আকর্ষণ ক্ষমতা থাকবে, কিন্তু এটাকে গ্রহণ করতে পারবে না, ইলেকট্রন তাকে গ্রহণ করতে পারবে না, ঠিক আছে। সাইজ ছোটোর জন্য ইলেকট্রন মানে অ্যাট্রাকশন থাকবে, কিন্তু এটাকে গ্রহণ করতে পারবে না। অন্যদিকে কী হবে, ক্লোরিনের সাইজ বেশি, সে যদি একটা ইলেকট্রনকে কম্পারেটিভলি বেশি, তাই কী হবে, একটা ইলেকট্রনকে ইজিলি অ্যাকসেপ্ট করে নেবে, তাই না। আর একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করাটাই তো ইলেকট্রন অ্যাফিনিটি, একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে, যে এনার্জি রিলিজ করবে সেটা ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে কে ইজিলি অ্যাকসেপ্ট করছে, ক্লোরিন, তাই ক্লোরিনের এনার্জি বেশি রিলিজড হবে, দেন ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে, ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লোরিন, বোঝা গেল। তাই টোটাল পিরিয়ডিক টেবিলে সব থেকে বেশি যদি ইলেকট্রন অ্যাফিনিটি বলি, সেটা হলো ক্লোরিনের, ঠিক আছে। তাহলে এখন পর্যন্ত আমাদের কি না, ইলেকট্রন অ্যাফিনিটি টোটাল যে কনসেপ্ট, সেটা মোটামুটি ক্লিয়ার হলো, ঠিক আছে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে আলোচনা করব, কেমন? ঠিক আছে, চলো, টাটা।